সংবাদ দুপুরের বিরতিহীন এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড। ফায়ারিং স্কোয়াডে কার্যকরের নির্দেশ। জাতীয় স্মৃতিসৌধ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শেখ হাসিনার সঙ্গে বৈঠক কাল, সই হতে পারে দুটি সমঝোতা স্মারক। সাল্লাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা মামলার প্রধান আসামি স্বাধীন, 5 দিনের রিমান্ডে। 29 জনের 2 দিনের রিমান্ড। তিন সপ্তাহের ব্যবধানে হাসপাতালে দ্বিগুণ করোনার রোগী। গুটিয়ে ফেলা ইউনিট ফের চালুর উদ্যোগ, সারা দেশে প্রস্তুতি। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে 272 রানের টার্গেট দিল বাংলাদেশ। জবাব দিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। 21 বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিছুক্ষণ আগে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করে। আসামিদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল শাহনেওয়াজ, লোকমান, ইউসুফ, রাসু, এনামুল, মফিজুর, মামুনুর, রাশেদুজ্জামান, তারেক, ওয়াদুদ, আনিসুল ও সারোয়ার। এদের মধ্যে পলাতক রয়েছে এনামুল, আর জামিনে আছেন আমিরুল ও রফিকুল। তারা সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য। 2000 সালের 21 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে 76 কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। রায়ে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডাক্তার শেরিং। ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে 3 দিনের সফরে ঢাকায় দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল 9:30টায় বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লোটে শেরিংকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, দেয়া হয় গার্ড অফ অনারও। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও। সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। এবারের সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। সফরসূচি অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার 8ম দিনে আগামীকাল মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা সফরের দ্বিতীয় দিন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বেলা 11টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। দুপুর 2:20 দিকে রাজধানীর বাড়িধারায় নেপাল দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বেলা 3:40 বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন নেপালের রাষ্ট্রপতি। এর আগে সোমবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান নেপালের রাষ্ট্রপতি। পরে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে 2 দেশের রাষ্ট্রপতির বৈঠকে পর্যটন, রেল, ট্রানজিট সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 4টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব জন্ম শতবর্ষ ও
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যোগ দেন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী লোটে শেরিং। নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা প্রতিপাদ্যে আজ রয়েছে মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানমালার ৭ম দিনের আয়োজন। জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫:১৫টায়। সন্ধ্যা ৬টা থেকে আধা ঘন্টা বিরতি দিয়ে অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়। প্রথম পর্বে আলোচনা এবং দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া অংশ নেবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রচার করা হবে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলের ভিডিও বার্তা। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্র সুইজারল্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণকৃত ভিডিও প্রচার করা হবে। এছাড়াও থাকবে মুজিব চিরন্তন প্রতিপাদ্যের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফি, নারী ও বাংলাদেশ নিয়ে গান, অনন্য অপরাজিতা থিমেটিক কোরিওগ্রাফি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর গান ও কোরিওগ্রাফির পাশাপাশি বঙ্গবন্ধুকে নিবেদিত গান ও পরিবেশনা থাকবে। সুনামগঞ্জের সাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনের ৫ দিন এবং বাকি ২৯ জনের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল আদালতে শুনানি শেষে বিচারক শ্যামকান্ত সিনহা এই আদেশ দেন। এর আগে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। গত রোববার জিজ্ঞাসাবাদের জন্য স্বাধীনের ১০ দিন এবং অন্য আসামিদের ৫ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে হামলার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি দল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, রিমান্ড মঞ্জুরের পর আসামিদের কোথায় নেওয়া হয়েছে এবং গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে এবং আজ যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে তোলা হবে কিনা? দেখুন, এই মামলার আসামি ২৯ জনকে আজকে রিমান্ড মঞ্জুর করেছেন মুখ্য বিচারিক আদালত শ্যামকান্ত সিনহা। তো ২৯ জনের মধ্যে ২৮ জনের ২ দিন করে রিমান্ড এবং প্রধান আসামি যে শহীদুল ইসলাম স্বাধীন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করছে। তো তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, আসলে পুলিশ হেফাজতে তাদেরকে নেওয়া হয়েছে। আর যে বাকি যে ৫ জনের কথা বলা হচ্ছে, বাকি ৫ জনের বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তারা নির্দিষ্ট সময় কিন্তু এই আদালতে হাজির করে তাদের তো রিমান্ড চাইবেন। তো আসলে আজকে সকালে যখন তাদেরকে এই আদালত হাজির করা হয়, আমরা দেখেছি পুরো আদালত চত্বর ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কারণ এটি একটি চাঞ্চল্যকর একটি ঘটনা, যার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর আজকে সকালে এই মামলাটি আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে পুলিশ গ্রেপ্তার করতে, আরেকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। যে র্যাব যাকে গ্রেপ্তার করেছে সে এই মামলার এজাহারভুক্ত একজন আসামি। কারণ আপনি জানেন এই মামলায় ২টি মামলা হয় যে ঘটনার প্রেক্ষিতে। একটি পুলিশ বাদী হয়ে মামলা করেছেন, আরেকটি হচ্ছে ওই হাবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বকুল, উনি মামলা করেছেন। জাকির হোসেন, এই যে ২টি মামলা হয়েছে, এই ২ মামলায় কি একই ব্যক্তিকে আসামি করা হয়েছে নাকি আলাদা আলাদা ব্যক্তিকে আসামি করা হয়েছে? দেখুন, এই যে হবিবপুর ইউপি চেয়ারম্যান যে বকুল যে মামলা করেছেন, সেটাতে ৮০ জনের নাম উল্লেখ করে আরো শতাধিক অজ্ঞাতনামা রাখা হয়েছে এবং পুলিশের যে মামলা রয়েছে সেই মামলায় প্রায় ১৪০০ জনকে অজ্ঞাতনামায় রাখা হয়েছে। তো আসলে এই যে আসামি সর্বমোট বলা যায় প্রায় ১৫০০, ৮০ জন সহ প্রায় ১৫০০ অজ্ঞাতনামা করা হয়েছে। তো আর আরেকটা বিষয় আপনাকে একটু বলি, আজকে কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণস্বাস্থ্যের কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ। তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন ৭ দিনের মধ্যে এই তদন্ত কাজ শেষ করতে এবং ৭ দিনের মধ্যে চার্জশিট আদালতে দাখিল করার একটি দাবি জানিয়েছেন ডক্টর জাফরুল্লাহ। এছাড়াও তার সাথে রয়েছে গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বলেছেন যে এই বর্তমানে এই গ্রামের মানুষ রয়েছে নিরাপত্তাহীনতায়, পুলিশি নিরাপত্তা বাড়ানোর একটা তিনি দাবি জানিয়েছেন। তো সার্বিকভাবে বলা যায় সুনামগঞ্জে এই নিয়ে এখন বিভিন্ন উপজেলা আমরা দেখছি মানববন্ধন কর্মসূচি হচ্ছে, দ্রুত বিচার আইনে বিচার করার একটা দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হামলার গড়গড়ার সর্বশেষ খবর।
সহকর্মী জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। 3 সপ্তাহের ব্যবধানে রাজধানীতে করোনা হাসপাতালে রোগী ভর্তি হয়েছে প্রায় দ্বিগুণ। ফলে গুটিয়ে ফেলা করোনা হাসপাতাল ও ইউনিট পুরোপুরি চালু না হওয়ায় হাসপাতালে ভর্তি হতে কিছুটা বেগ পেতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা হাসপাতাল ও ইউনিট আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি রাজধানীতে করোনা হাসপাতালগুলোর মোট ৩,৩32টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ছিলেন 1007 জন। আর 22 মার্চ রোগী ভর্তির সংখ্যা দাঁড়ায় প্রায় 2200। এই সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। মার্চের প্রথম সপ্তাহে আমাদের গড়ে প্রতিদিন 7 থেকে 8 জন রোগী ভর্তি হতো। মার্চের এই সপ্তাহে এসে অ্যাভারেজ ভর্তি এখানে হচ্ছে 25 জন। তাহলে 7 থেকে 8 জন আর 25 জন, প্রায় 3 গুণ 3.5 গুণ রোগী ভর্তি বেড়ে গেছে। গত বছর সংক্রমণ বেড়ে গেলে ঢাকার কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হয়। পরে জুলাই মাসে রোগী কমে গেলে করোনা ইউনিট বন্ধ করে দেয়া হয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে একে একে গুটিয়ে ফেলা হয় হলি ফ্যামিলি, ঢাকা মহানগর, লালকুটি হাসপাতালের করোনা ইউনিট। বন্ধ হয়ে যায় বসুন্ধরা করোনা হাসপাতালও। নতুন করে আবার বন্ধ হওয়া সেই হাসপাতাল ও ইউনিটগুলো চালুর উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থাপিত করোনা আইসোলেশন সেন্টারকে হাসপাতাল করার চিন্তাভাবনা চলছে। যেগুলি বন্ধ করা দেওয়া হয়েছিল, যেমন ঢাকা মহানগরী হসপিটাল, তারপরে মিরপুর লালকুটি রেলওয়ে হসপিটাল, এগুলিকে আমরা আবার চালু করার ব্যবস্থা করব। সম্ভবত তারিখ তো বলা যাবে না, খুব তাড়াতাড়ি হবে। কোভিড-19 যতগুলো বেড রেডি করা হয়েছিল যথেষ্ট পর্যাপ্ত সংখ্যায়, সেগুলোকে যেন আবার প্রস্তুত রাখা হয়, যাতে এখন যে কোনো বাড়তি চাপ হাসপাতালগুলো যেন সহ্য করতে পারে। করোনা চিকিৎসায় সাধারণ শয্যার পাশাপাশি আইসিইউ শয্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে আবারও সারা দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। কোভিড-19 রোগী বাড়তে থাকায় চাপ পড়েছে নির্ধারিত হাসপাতালগুলোতেও। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় শয্যা বাড়ানো সহ প্রস্তুত রাখা হয়েছে ভেন্টিলেটর, অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণে করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিনই। এ অবস্থায় আবারও করোনা মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল বিভাগে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিট ও 6টি নির্ধারিত হাসপাতাল। বাড়ানো হয়েছে জনবলও। হাইফ্লোনেজাল ক্যানুলা আমাদের আছে। আমাদের 5টি ডিস্ট্রিক্ট হসপিটাল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। আমাদের আইসিইউ বেড কম থাকলেও আমাদের যদি এই করোনা রোগীর সংক্রমণ বাড়ে এবং তারা যদি ভর্তি হয়, তাদের ম্যানেজমেন্ট করতে আমাদের তেমন কোনো অসুবিধা হবে। চট্টগ্রাম মেডিকেলের 200 শয্যা সহ 5টি সরকারি হাসপাতালের পাশাপাশি প্রস্তুত রয়েছে শতাধিক বেসরকারি হাসপাতাল। সংক্রমণ রোধে সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, জনসমাগম নিষিদ্ধ করেছে প্রশাসন। গতবার যেভাবে আমরা মোকাবেলা করেছি প্রশাসন থেকে, আমরা স্বাস্থ্য বিভাগ থেকে আমরা শুধু নির্দেশনা দিতে পারি এবং মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। সচেতনতাটা জনসাধারণের মধ্যে থেকে আসতে হবে, না হলে আসলে দূর হয়ে যাবে বিষয়টা। সিলেটে 100 শয্যার শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও খাদিমপাড়া 31 শয্যার হাসপাতালে দেয়া হচ্ছে করোনার চিকিৎসা। বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। যে অক্সিজেন সরবরাহ সেটা আমরা নিশ্চিত করেছি সেন্ট্রাল অক্সিজেন মাধ্যমে। ওসমানীতে আমরা আরও অতিরিক্ত 20,000 লিটার অক্সিজেন গ্যাস সমৃদ্ধ আরেকটা নতুন ট্রাঙ্কার বসিয়েছি। পরিস্থিতি বিবেচনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের পাশাপাশি শহীদ জিয়াউর রহমান মেডিকেলও প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগীর জন্য ডিজিটাল এক্সরেটা খুবই একটা জরুরি বিষয়। আমরা একটা বুকের এক্সরে করার জন্য বাইরে যেতে হয়, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। ডিজিটাল এক্সরে ব্যবস্থাপনাটা এই মুহূর্তে আমাদের খুবই জরুরি। খুলনা মেডিকেলে 100 শয্যা ও 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন হাসপাতাল। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবারে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সারা দেশেই তো করোনা সংক্রমণ বেড়ে গেছে, সিলেটের সর্বশেষ কি তথ্য রয়েছে এবং এই বাড়তি রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন সেখানকার?
দ্বিতীয় ধাপের যে করোনা সংক্রমণ সেটা কিন্তু সারা দেশের মতো সিলেটে কিন্তু হু হু করে বাড়ছে, এটা আমরা বলতেই পারি। গত 24 ঘন্টায় কিন্তু সিলেটে 76 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সেটা কিন্তু গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ, এটা বলছেন স্বাস্থ্য বিভাগের যারা আছেন তারা। আমি এই মুহূর্তে আছি সিলেটের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এই হাসপাতালে আসলে প্রায় 90টির মতো শয্যা রয়েছে এবং তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এই করোনার দ্বিতীয় ধাপটি সামলানোর জন্য। কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রুগীর চাপ বাড়ছে। গত 1 সপ্তাহে কিন্তু সেখানে রুগী বেড়েছে অন্তত 20% এমনটা বলছেন এখানকার চিকিৎসকরা। এর বাইরেও কিন্তু সিলেটের খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে এবং করোনার যেভাবে সংক্রমণ বাড়ছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকেও একটি ইউনিটকে তারা চেষ্টা করছেন যে করোনার জন্য আলাদাভাবে ডেডিকেটেড করা যায় কিনা, সেটাও কিন্তু ভাবছেন সিলেটের স্বাস্থ্য বিভাগের যারা আছেন তারা। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইদানিং কিন্তু সিলেটে যে সিলেট লন্ডন ফ্লাইট চালু হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, সেটা বলা যায়। আমি আপনাকে যদি একটা তথ্য দিই যে ইদানিং যে হোটেলে যে কোয়ারেন্টাইনে রাখার যে ব্যবস্থা রাখা হচ্ছে প্রবাসীদের, তারা কিন্তু এই ব্যবস্থাটা মানছেন না, নানা ছলে তারা কিন্তু বাইরে যাচ্ছেন। গত পরশুদিনও কিন্তু 9 জন উদা হয়ে গিয়েছিলেন এই হোটেল থেকে। সে কারণে এই যে প্রবাসীরা আসছেন, প্রবাসীরা অবাধে যাতায়াত করছেন, এগুলো দেখার বা তদারকি করার জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাড়তি উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত? এই ঘটনার পর থেকে কিন্তু নড়াচড়ে বসেছে সিলেটের প্রশাসন। আমরা কিছুক্ষণ আগেও কথা এসেছি সিলেটের পুলিশ কমিশনারের সাথে। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে তারা এই বিষয়ে খুব কঠোরভাবে নজরদারি করছেন। আপনি জানেন যে পরশুদিন যে 9 জন প্রবাসী তারা হোটেল থেকে উধাও হয়ে গিয়েছিলেন, পরে আবার ফিরে এসেছেন, তাদেরকে জরিমানা করা হয়েছে। আর একটা হোটেল আমরা দেখতে পাচ্ছি যে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে, এরকম একটা খবর আমরা পেয়েছি, সেই খবর নিয়ে আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে প্রবাসীরা যেভাবে দেশে আসছেন, তারা কিন্তু তার যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকার নিয়ম সেটা কিন্তু তারা মানছেন না, তারা নানাভাবে তারা বাইরে বের হয়ে যাচ্ছেন এবং সেটা কিন্তু প্রশাসনের একটা ব্যর্থতা রয়েছে। প্রশাসন আজ পুরোপুরি তদারকি করছে না। এই ঘটনার পর থেকে কিন্তু প্রশাসন আমাদের যেটা বলেছে যে তারা এই বিষয়ে খুব কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং আগামীকাল এই বিষয়টা তারা সভা আহ্বান করবেন যারা আছেন সবাইকে নিয়ে। এবং ইতিমধ্যে কিন্তু একটি হোটেলের সাথে প্রশাসনের যে চুক্তি সেটাও কিন্তু বাতিল করা হয়েছে এই অনিয়মের কারণে। এসব কারণে কিন্তু সিলেট অঞ্চলে করোনার সংক্রমণ বাড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে এবং মানুষ যেটা বলছে যে প্রশাসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মাস্ক, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা নিয়ে কিন্তু প্রশাসন অভিযান চালাচ্ছে, কিন্তু সিলেটেও তেমন আমরা অভিযান দেখতে পাচ্ছি না। সে কারণেও কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিমেতাল মানুষের মধ্যে সচেতনতা কমে আসছে। প্রশাসনকে আরও একটু উদ্যোগ হওয়ার জন্য সাধারণ মানুষরা দাবি জানিয়েছেন। সহকর্মী মঞ্জুর আহমেদ জানাচ্ছিলেন সিলেট থেকে। সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের সময় রাজধানীর আমিনবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে তিতাস গ্যাসের পাইপলাইন। ফলে আশপাশের বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রিন রোড এলাকা ও ঢাকা শহর সংলগ্ন কিছু এলাকায় নেই গ্যাস। তিতাসের দাবি, এসব এলাকায় গ্যাসের নিম্নচাপ রয়েছে। লাইন মেরামত শেষ হলে সন্ধ্যা 6টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে হঠাৎ করে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চট্টগ্রামের খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী প্রায় সব ভোগ্য পণ্যের দাম। সরবরাহ ঠিক থাকলেও রমজানের আগে এসব পণ্যের দাম কমছে না। তবে শিগগিরই বাজার তদারকিতে মাঠে নামার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, চিড়া, নারকেল সহ রমজান কেন্দ্রিক প্রায় সব পণ্যের দাম। অথচ বাজারে এসব পণ্যের সরবরাহ যথেষ্ট। ব্যবসায়ীরা বলছেন রমজানের বেশিরভাগ পণ্য আমদানি নির্ভর, তাই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির কারণে এখানেও বাড়ছে দাম। আন্তর্জাতিক বাজারে কখন কী হয় সেটার উপরেই দাম নির্ধারিত হবে। তবে একটি বিষয় সব লক্ষ্য করে, রোজা আসলে কিন্তু আমাদের একটা ট্রেডিশন হয়ে থাকে, সেটি হচ্ছে বেশি করে পণ্য কিনে, মানে একসাথে বেশি পণ্য কিনে নেওয়া। এটি একটু কারণ বাজার অনেক সময় বেড়ে যাওয়ার জন্য, এটি যেন না করা হয়। ভোগ্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন চলবে সেটি স্পষ্ট নয় কারো কাছে। তবে রমজানের আগে দাম কমছে না বলছেন ব্যবসায়ীরা। ভোগ্যপণ্য আর দাম বাড়ার আমার আপাতত আর সম্ভাবনা নেই, কারণ ডিমান্ড এবং সাপ্লাই যদি ঠিক থাকে কোনো অবস্থাতেই দাম বাড়ার আমি সংকট দেখিনি। এদিকে আগামী 30 মার্চ থেকে বাজারগুলোতে তদারকি শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পবিত্র রমজান মাসকে সামনে রেখে
অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে যাতে কোনোভাবেই অতিরিক্ত দাম বৃদ্ধি না হয়। প্রত্যেকটা বাজারে যে আমরা দ্রব্যমূল্যের বিষয়টি মনিটরিং করব, প্রয়োজনে আমরা যারা এই ধরনের কারসাজির সাথে জড়িত আছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে যারা জড়িত আছে, তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। পাইকারি বাজার থেকে পণ্য খুচরা বাজারে আসার আগেই তদারকি শুরুর দাবি ভোক্তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা থাকছে। রাজধানীর কড়াইল বস্তির ঝিলে মা ছেলের মরদেহ, শ্বাসরোধে হত্যা, ধারণা পুলিশের, স্বামী পলাতক। উখিয়া রোহিঙ্গা শিবির এখন ধ্বংসস্তূপ। এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন 8 রোহিঙ্গা আটক। এসএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য এবার কেন্দ্র বাড়ানো হচ্ছে, তৈরি হচ্ছে প্রশ্নপত্র। সেই সঙ্গে আগামী 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে ফরম পূরণ। করোনার কারণে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল কলেজ। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 30 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও করোনার সংক্রমণ বাড়ায় তা এখন অনিশ্চিত। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। প্রস্তুত হচ্ছে প্রশ্নপত্র। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য কি পরিমাণ কেন্দ্র লাগবে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। তাদের সমস্ত প্রশ্নপত্র তৈরির যে প্রক্রিয়া, আমাদের প্রশ্নপত্র সেটিং, সেটারদের মডারেশন, সমস্ত কর্মকাণ্ড কিন্তু চলমান। আমাদের ইচ্ছা আছে কেন্দ্র বাড়ানোর, এবং বেশ কিছু কেন্দ্রের কিন্তু আমরা বড় বড় কেন্দ্র এগুলিকে আমরা ছোট করে দিয়েছি। শিক্ষা বোর্ড বলছে 1 থেকে 7 এপ্রিল পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ চলবে। বোর্ড ফি এবং কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের জন্য 1970 টাকা, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের জন্য 1850 টাকা নির্ধারণ হয়েছে। এই ধরনের অভিযান, এই ধরনের অভিযোগের ভিত্তিতে সবসময় আমাদের মন্ত্রণালয় সবসময় সমন্বয় করছে, এবং কোনো অভিযোগ আসলে আমরা সাথে সাথে মন্ত্রণালয়কে জানানোর চেষ্টা করি। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন পরীক্ষার সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়ে এখন ভাবতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। আমরা এখনো সম্পূর্ণভাবে সিলেবাস শেষ করতে পারিনি। অনলাইনে যে ক্লাসগুলো হতো, বিভিন্ন সমস্যার কারণে সবগুলো ক্লাস করা সম্ভব হতো না। কিভাবে পরীক্ষার্থীদের ক্লাসটা নেওয়া যায় সেই বিষয়ে সরকারকে ভাবতে হবে। শিক্ষা বোর্ড বলছে এবার কোনো টেস্ট পরীক্ষা হবে না। সেই সঙ্গে 2021 সালের কোনো বেতন ও সেশন ফি পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কড়াইল বস্তির ঝিল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মা হাসি আক্তার ও তার 6 বছরের ছেলে নীরব। সকাল 10টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বনানী থানার ওসি নূরে আজম জানান, কড়াইল বউবাজার এলাকার ঝিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুজনকে শ্বাসরোধে হত্যার পর ঝিলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন হাসির স্বামী রফিকুল ইসলাম। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হাসি আক্তারের স্বামী তাদের হত্যা করে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ে যাওয়া এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করছেন প্রায় 1,20,000 বাসিন্দা। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 7 জনের মরদেহ। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার হাসপাতালে। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন 8 রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আগুনে পুড়েছে অন্তত 10,000 ঘর, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। আশ্রয় হারিয়েছেন প্রায় 1,20,000 বাসিন্দা। উখিয়ার বালুখালীর 8 ও 9 নম্বর ক্যাম্পে পুড়ে গেছে সবকটি ঘর। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের 3টি ক্যাম্পের বেশ কিছু ঘর। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব রোহিঙ্গাদের বেশিরভাগই ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে, থাকার জন্য কোনো জায়গা নেই। ক্যাম্পে যখন আগুন শুরু হয় আমরা ভেবেছিলাম আগুনের পরিধি ছোট, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।
বাড়িতে আমার ছেলেমেয়েরা ছিল, আমি বাড়িতে ছিলাম না। সেখান থেকে আসতে আসতে সব শেষ হয়ে গেছে, কোনো রকম প্রাণটা বেঁচেছে। সোমবার বিকেলে লাগা আগুন 6.5 ঘন্টার চেষ্টায় রাতে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর মধ্যে পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয় হারানো রোহিঙ্গাদের দেয়া হবে সব ধরনের সহায়তা। যেখানে হাজার হাজার মানুষ যাদের বাড়িঘর পুড়ে গেছে, তারা এখন বাইরে খোলা আকাশের নিচে আছে। এটা শৃঙ্খলা রক্ষার দায়িত্বটাই হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের মূল কাজ। আর অন্যান্য বিষয়গুলো RRC আছে সহ অন্যান্য যারা আছে এবং পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলেই বাকি যে কাজগুলো আছে সেগুলো করা হবে। রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ এই আগুনের ঘটনা তদন্তে 7 সদস্য কমিটি গঠন করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরের কোনাবাড়িতে একটি তুলা তৈরির কারখানায় আগুনে পুড়ে গেছে ঝুটের মালামাল ও মেশিনপত্র। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন, সকাল 7টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নসের মার্কেট এলাকায় তুলা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সরকারের অর্ধেক মালিকানা থাকা কোম্পানি SAOCL নাম থেকে আত্মসাৎ হয়েছে 81 কোটি টাকা, যা দিয়ে পরিচালক মঈনুদ্দিন আহমেদ নামে বেনামে করেছেন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট আর ব্যবসা প্রতিষ্ঠান। অনুসন্ধানে প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। 1965 সাল থেকে দেশে লুব অয়েলের ব্যবসা করছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল SAOCL। এর অর্ধেকের মালিক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। বাকি অর্ধেক দুই ব্যবসায়ী ভাই মঈনুদ্দিন আহমেদ ও মিশু মিনহাজের। 2019 সালে BPC অভিযোগ করে বাকি মালিকদের আড়ালে রেখে মহাব্যবস্থাপকের যোগসাজশে অর্থ তছরূপ করেছেন মঈনুদ্দিন আহমেদ। 2012-13 অর্থবছর থেকে পরবর্তী 5 বছরের হিসাব যাচাই করতে গিয়ে 2 বছরের হিসাবেই 138 কোটি টাকার গড়মিল পায় BPC বিষয়টি তদন্তে মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেয় দুদকে। অনুসন্ধানে দুদক প্রমাণ পায় SAOCL থেকে 81 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন মঈনুদ্দিন আহমেদ। এর 6 কোটি টাকায় রাজধানীর লালমাটিয়ায় বানিয়েছেন বাড়ি। ঢাকা ও চট্টগ্রামে কিনেছেন 3টি ফ্ল্যাট, খুলেছেন 2টি ব্যবসা প্রতিষ্ঠান। SAOCL থেকে প্রথমে অর্থ নিতেন এসব প্রতিষ্ঠানে, তারপর ব্যক্তিগত হিসাবে স্ত্রী ও জনৈক হুমায়ুনের নামে করেছেন 22 কোটি টাকার সম্পদ। মঈনুদ্দিনের এসব কাজের সহযোগী প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ। প্রমাণ পেয়ে মঈনুদ্দিন আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মারা যাওয়ায় আসামি করা হয়নি শাহেদকে, তবে অর্থ আদায়ে তার সম্পত্তি জব্দ করা হবে বলছে দুদক। অ্যারেস্ট করব কিনা এটা আমার তদন্তকারী কর্মকর্তা যেভাবে পরামর্শ দেবে মামলার স্বার্থে তদনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, মুখ্য কমিশন আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে। মামলা হওয়ায় আত্মসাৎ করা টাকা ফিরে পেতে আশাবাদী BPC। তাদের কিছু স্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি আছে, এগুলি আমরা বিক্রি করে হলো টাকাগুলো আদায়ের। এটা হলো আমার প্রথম দায়িত্ব। যেহেতু মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় না, কিন্তু আমরা আমাদের যে পাওনা সেগুলো আমরা হিসাব করে তার পরিবার আছে, তার ওয়ারিশ আছে, সেখানেও আমরা চেষ্টা করবো এগুলোকে কীভাবে উদ্ধার করা যায়। বক্তব্য জানতে লালমাটিয়ার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি মঈনুদ্দিন আহমেদকে। নিরাপত্তা কর্মী জানালেন বেশ কিছুদিন তিনি এখানে আসছেন না। মালিক কি বিল্ডিংয়ে থাকেন? শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতের পর এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার সীমাও বাড়ালো বাংলাদেশ ব্যাংক। করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানগুলো মোট 30% লভ্যাংশ ঘোষণা করতে পারবে। এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব আর্থিক প্রতিষ্ঠান 15% নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে, শুধুমাত্র তারাই বাকি 15% স্টক লভ্যাংশ দিতে পারবে। তবে নগদ লভ্যাংশের হার 15 ভাগের মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত 24 ফেব্রুয়ারি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশের হার 15% মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। দেশে বর্তমানে 34টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। আলু উৎপাদনের শীর্ষে থাকা মুন্সিগঞ্জে এখন চলছে উত্তোলন। চৈত্রের শুরু থেকে আলু উত্তোলনে কৃষকের এই ব্যস্ততা রীতিমতো রূপ নিয়েছে উৎসবের।
2 মাস ধরে চলবে ক্ষেত থেকে আলু তোলার কাজ। তবে হিমাগার সংকটে সংরক্ষণ নিয়ে জটিলতা থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন চাষিরা। যেদিকে চোখ যায় দেখা যাবে ফসলি জমিতে স্তূপ করা রয়েছে আলু। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি, লৌহজং ও সিরাজদি খান উপজেলায় চৈত্রের প্রথম সপ্তাহ থেকে চলছে আলু উত্তোলনের কাজ। কৃষকের এই কর্মব্যস্ততা চলবে বৈশাখ মাস পর্যন্ত। কৃষকরা বলছেন, বীজ, জমি ভাড়া ও শ্রমিকদের বদলি খরচ বেশি হওয়ায় বিগত কয়েক বছরের তুলনায় খরচ বেড়েছে কয়েক গুণ। তার উপর এবছর চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বেশি থাকায় কমেছে আলু উৎপাদনও। তেমন ফলন হয় নাই, বৃষ্টি ছিল না, তেমনিতে আবার বাজার কম। এই বাজারে তো আমাদের কৃষকদের জন্য অনেক লস হবে। করোনার কারণে অনেক সমস্যা হয়ে গেছে, প্লাস এখন আপনার এক একটা বদলির রোজ দিতে হয় প্রায় 1000 টাকার কাছাকাছি। জেলায় এবার 37,972 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন। আর জেলার 72টি হিমাগারের সক্ষমতা 5 লাখ মেট্রিক টন। এছাড়া হিমাগারগুলোতে বাড়তি ভাড়া আদায় সহ নানা হয়রানির অভিযোগ কৃষকদের। কলস্টারে রাখার পরে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আলুর দামটা বাড়িয়ে দেয়, কিন্তু আমরা কৃষকরা মনে করেন এই আলুর দাম থেকে বঞ্চিত। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর এই কৃষক মরে গেলে দেশ অচল হয়ে যাবে। হিমাগারে আলুর সংরক্ষণ খরচ কমিয়ে আনার পাশাপাশি রপ্তানি বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের কাছে আমাদের যে পরামর্শগুলো, বিভিন্ন দেশে যে সমস্ত কান্ট্রিগুলোতে আলু হয় না, সে সমস্ত দেশে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রি, আরাবিয়ান কান্ট্রি, এগুলোতে যদি আলু রপ্তানি করা যায় তাহলে অবশ্যই কৃষক লাভবান হবেন, কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেশে আলুর চাহিদার 1/3 পূরণ হয় এই জেলার উৎপাদন দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে 2 পা ও 1 হাত হারানো বগুড়ার কিশোর সাইফুল ইসলাম শাকিল 1.5 বছরেও পায়নি কোনো ক্ষতিপূরণ। দীর্ঘ এই সময়ে শুধুই মিলেছে আশ্বাস। ক্ষতিপূরণের ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পাশাপাশি পল্লী বিদ্যুৎ নেয়নি কোনো দৃশ্যমান উদ্যোগ। সাইফুল ইসলাম শাকিল 2 পা আর 1 হাত ছাড়াই গেল 1.5 বছর ধরে চলছে দুর্বিষহ জীবন। তবে জীবনটা এমন ছিল না শাকিলের। দারিদ্র্যের কারণে 2014 সালে বিদ্যুৎ লাইনে কাজ করতে কুমিল্লা যায় শাকিল। এরপর অভাবের সংসারে কিছুটা আলোর মুখ দেখতে শুরু করে। কিন্তু 2019 সালে হঠাৎই আলো নিভে অন্ধকারে ছেয়ে যায় শাকিলের জীবন। কুমিল্লার বরুড়া থানার বাতাবাড়িয়ায় বিদ্যুৎ লাইন বন্ধ করে মেরামতের কাজ করার সময় হঠাৎই চলে আসে বিদ্যুৎ। তখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কেটে ফেলা হয় 2 পা ও ডান হাত। যে ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন শাকিল, তারাও ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। পরে বিদ্যুৎ বিভাগ থেকে তদন্ত কমিটি তৈরি করা হলেও তা আলোর মুখ দেখেনি। 10-12 দিন পর ফোন দেয়, বলতেছে তদন্ত করা হয়নি, আমাদের খেলে নানান বাহানা দিয়ে খালি কাটিয়ে দেয় আর কি। জমি ও শখের গরু বিক্রি করে লাগিয়েছেন নকল পা, করেছেন চিকিৎসাও। এখন অসহায় পরিবারটি। ছেলেক মানা করেছি, তুই হলো কাজে যাস না বাবা, 2-3 বছর করার পর ছেলেক মানা করি, পরেও যে কষ্ট করে আমার বাচ্চাটার চিকিৎসা করছি বাবা। পল্লী বিদ্যুতের আমি একটা সঠিক সুষ্ঠু একটা বিচার চাই বাবা। কিন্তু লাইন বন্ধ থাকার পরেও বিদ্যুৎ কিভাবে এলো সে প্রশ্নের উত্তর মেলেনি 1.5 বছরেও। যদিও আবার আশার আলো দেখালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। নীতি নির্ধারণের বিষয়, এই বিষয়ে সমস্ত কিছু আমাদের নীতি নির্ধারণ যারা আছেন, এটা ম্যানেজমেন্টে আমাদের যে আরইবি হেড অফিস করতে পারবেন। বারবার শুধু মন ভোলানো আশ্বাস নয়, সমাধান চান ভুক্তভোগী পরিবার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা থাকছে। করোনার কারণে বিশ্বের 7 কোটি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। ওয়ান ক্যাম্পেইনের প্রতিবেদন। নেপালে 3 জাতি ফুটবল টুর্নামেন্টে আজ প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। জামাল ভুঁইয়ার বদলে নেতৃত্ব দেবেন সোহেল রানা। বিশ্বে করোনা একদিনে 7,000 মানুষের মৃত্যু হয়েছে। এটি মোট মৃত্যু 27,35,000 ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4 লাখেরও বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 12,43 লাখ ছাড়িয়ে গেছে। এদিকে বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন 10,29 লাখ মানুষ। সোমবার করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে ব্রাজিলে।
1600 প্রাণহানি এবং 53,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। করোনা পরিস্থিতির অবনতির জন্য ফের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দোষারোপ করেছেন সাও পাওলো রাজ্যের গভর্নর। যুক্তরাষ্ট্রে একদিনে 6 শতাধিক মৃত্যু ও 43,000 মানুষের শরীরে নতুন করে ভাইরাস পাওয়া গেছে। এদিকে সোমবার থেকে নিউ ইয়র্ক শহরের 488টি স্কুল খুলে দেওয়ার কথা জানিয়েছেন মেয়র বিল দে ব্লাসিও। সংক্রমণ ঠেকাতে নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। সোমবার থেকে অতি প্রয়োজনীয় কারণ ছাড়া দেশের বাইরে গেলে জরিমানা গুনতে হবে 7,000 পাউন্ড। বিস্তার ঠেকাতে নাগরিকদের ঘর থেকে কাজ করার আহ্বান জানিয়েছে পোল্যান্ড সরকার। তৃতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে কানাডার অন্টারিও রাজ্যে। এদিকে মঙ্গলবার ভ্যাকসিন নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সংক্রমণ কমায় ব্যবসার প্রতিষ্ঠান খুলেছে গ্রিসে। ফিলিপাইনে বিস্তার বাড়ায় কয়েকটি শহরে কড়াকড়ি বাড়িয়েছে দেশটির সরকার। সোমবার এ বছরের সর্বোচ্চ 22,000 করোনা রোগী শনাক্ত হয়েছে তুরস্কে। অন্যদিকে জর্ডানে গত 1 বছরের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সোমবার, মারা গেছে 109 জন। এদিকে কার্যকারিতা বাড়াতে কোভিশিল্ডের 2 ডোজ টিকার মধ্যে ব্যবধান 6 থেকে 8 সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীতে দেশে দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ রোধে এই বন্ধের কারণে শিক্ষা সংকটে পড়েছে শিশুরা। দারিদ্র বিরোধী সংস্থা ওয়ান ক্যাম্পেইনের প্রতিবেদন বলছে, করোনার কারণে 2021 সালের শেষ নাগাদ 7 কোটি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। মহামারীর কারণে শিক্ষা নিয়ে সংকটে বিশ্বের অর্ধেকের বেশি শিশু। করোনা নিয়ন্ত্রণে প্রায় 15 মাস ধরে দেশে দেশে বন্ধ স্কুল। এর ফলে 2021 সালের শেষ নাগাদ 10 বছর বয়সী কয়েক লাখ শিশু বঞ্চিত হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে। এমনটাই বলছে দারিদ্র বিরোধী সংস্থা ওয়ান ক্যাম্পেইনের প্রতিবেদন। বিশ্বব্যাংক, ইউনেস্কো এবং জাতিসংঘের তথ্য পর্যালোচনা করে তৈরি এ প্রতিবেদন বলছে, মহামারীর কারণে বিশ্বের 188টি দেশের 17% শিশু বঞ্চিত রয়েছে প্রাথমিক শিক্ষা থেকে, যা প্রভাব ফেলবে পরবর্তী প্রজন্মে। করোনা মহামারীতে অনলাইন শিক্ষায় জোর দেয়া হলেও অংশ নিতে পারছে না প্রযুক্তি ও অবকাঠামোতে পিছিয়ে থাকা অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর হাজারো শিশু। ওয়ান ক্যাম্পেইনের প্রতিবেদন বলছে, বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা ও এশিয়ার 40% শিশু। এই ধারাবাহিকতায় 2030 সাল নাগাদ বিশ্বের 75 কোটি শিশু বা প্রতি 10 জনে 1 জন শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ 10 জন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। কলোরাডোর রকি মাউন্টেন এলাকায় এই হামলা চালানো হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বন্দুক হামলার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সতর্কতা হিসেবে ওই এলাকার বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। 30 বছর পর চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। জিনজিয়াংয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত 4 জন চীনা কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ইইউ। তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে ইইউ এর ঘোষণার পর চীনও ইইউ এর 10 কর্মকর্তার উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় অন্তত 137 জন নিহত হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রোববার মালির সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় তাহুয়া অঞ্চলে হামলার এই ঘটনা ঘটে। দেশটির সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট হিসেবে মোহামেদ বাজৌমের নির্বাচনকে বৈধ ঘোষণার পরই হামলা চালায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী।
এ ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দেন বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদু ইসৌফু। এ হামলাকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এর জন্য ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারার সঙ্গে জড়িত জঙ্গিদের দায়ী করছে কর্তৃপক্ষ। ফিল্ডিং ব্যর্থতায় ভরাডুবি হলো হ্যাগলি ওভালে। বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড। টম লেইথামের সেঞ্চুরিতে 272 রানের টার্গেট অনায়াসে স্পর্শ করে স্বাগতিকরা। মুস্তাফিজের কাটারে 20 রান করে ফেরেন ডেঞ্জারম্যান মার্টিন গাপটিল। এরপর মাহাদির জোড়া আঘাতে ফেরেন নিকোলস ও ইয়াং। চতুর্থ উইকেটে 113 রানের জুটি গড়েন কনওয়ে ও টম লেইথাম। টাইগার ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ব্ল্যাক ক্যাপস। এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে দ্রুত ফেরেন লিটন দাস। সম্মুখের সাথে নিয়ে 85 রানের জুটি করেন তামিম। প্রথম বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে নিজের 50তম 50 তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। আউট হন 78 রান করে। এরপর মিথুনের ক্যারিয়ার সেরা 73 রানের ইনিংসে 171 রানের পুঁজি পায় অতিথিরা। বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই তার দখলে। ওয়ানডে ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেই তামিম ইকবাল আজ গড়লেন আরও একটি রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে 50 করেছেন টাইগার অধিনায়ক। ব্যাটিংয়ে বাংলাদেশের মেরুদণ্ড তিনি। দলের হয়ে ওপেন করেন। তামিম ইকবালই দীর্ঘদিন থেকে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রানের মালিক। নিউজিল্যান্ডের মাটিতে হলো আরেকটি রেকর্ড। দ্বিতীয় ওয়ানডেতে টাইগার অধিনায়কের ব্যাটে আসে 78 রান। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন 50-50। দেশের হয়ে 48 নিয়ে 2-এ সাকিব আল হাসান। আর মুশফিকের নামের পাশে আছে 39টি অর্ধশতক। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও সবার উপরে তামিম। তিনি একমাত্র 7000-এর উপর রান করেছেন। 2-এ থাকা সাকিবের চেয়ে যা 1000-এরও বেশি। এখানেও 3 নম্বরে মুশফিকের নাম। সিরিজের টিকে থাকার ম্যাচে তামিম ছিলেন দুর্দান্ত। মাথা ঠান্ডা রেখে 11 বাউন্ডারিতে সাজানো ছিল তামিমের ইনিংস। 50-50-কে সেঞ্চুরিতে রূপ দেওয়ার পথেই ছিলেন, কিন্তু অযথা এক রান নেয়ার তাড়নায় রান আউটের শিকার হয়ে থামেন 78 রানে। রেকর্ড গড়ার ম্যাচে ভাগ্য সহায় ছিল। কাইল জেমিসন ঠিকঠাক রিটার্ন ক্যাচ নিতে পারলে 34-এ থেমে যেত তামিমের ইনিংস। কিন্তু দিনটা যে তামিমের রেকর্ড গড়ার। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে জামাল ভুঁইয়াকে ছাড়াই নামবে বাংলাদেশ। নেতৃত্ব দেবেন সোহেল রানা। কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে জিততে চায় লাল সবুজ, তবে কাজটা কঠিন বলেছেন হেড কোচ জেমিডে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:45। ম্যাচের আগের দিন দলের অনুশীলনে অধিনায়ক জামাল ভুঁইয়া। নেপালে আগের 3 দিন কোচ জেমিডে প্রস্তুতি সেরেছিলেন তাকে ছাড়াই। জামাল ফেরায় স্বস্তি যেমন আছে, তেমনি টিম কম্বিনেশন নিয়েও ভাবতে হবে বাংলাদেশ কোচকে। কিরগিজস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জামালকে নিয়েই কি পরিকল্পনা সাজাচ্ছেন জেমি? আমার মনে হয় না জামাল প্রথম ম্যাচে খেলতে পারবে। সে ক্লান্ত, বেশ কিছুদিন জাতীয় দলের অনুশীলনেও থাকতে পারেনি। তাকে ছাড়াই কিরগিজস্তানের চ্যালেঞ্জ দিতে হবে। অবশ্যই জয় চাই, তবে কাজটা কঠিন। কোচের লক্ষ্য নতুনদের পরখ করা। ঢাকার সেই পরিকল্পনা নেপালেও আছে, জানিয়ে দিয়েছেন কোচ। ফুটবলারদের কাছে অবশ্য প্রথম ম্যাচ থেকে জয় একমাত্র চাওয়া। ওরা বেসিক্যালি ফিটনেস দিক দিয়ে, ফিজিক্যালি দিক দিয়ে আমাদের তো একটু এগিয়ে আছে, বাট আমরা চেষ্টা করবো যেন কালকে ফার্স্ট ম্যাচটা যেন আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি, কারণ টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কাগজে কলমে কিংবা পরিসংখ্যানে প্রতিপক্ষ কিরগিজস্তান বাংলাদেশের চেয়ে শক্তিশালী। ম্যাচের আগের দিন সন্ধ্যায় একই ভেন্যুতে অনুশীলন করেছে কিরগিজস্তানও। ম্যাচে দর্শকদের জন্য টিকিট থাকবে 12,000। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম 1999 সাফে এখানেই শিরোপা জিতেছিল বাংলাদেশ, যা বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা সাফল্যের একটি। ত্রিদেশীয় সিরিজেও এমন সাফল্যের খোঁজে লাল সবুজের প্রতিনিধিরা, যদিও কিরগিজস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ সহজ হবে না জানিয়ে রেখেছেন কোচ জেমিডে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। এ বিষয়ে নেপাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবিদুর রহমান। সিরিজের কিছুক্ষণ পরেই বাংলাদেশের প্রথম ম্যাচ, টুর্নামেন্টেরও প্রথম ম্যাচ, এবং বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান। সবাই জানেন বিষয়টা, আসলে কিরগিজস্তানের সাথে বাংলাদেশের খুব কমই খেলা হয়েছে।
এবং তবে সেই স্ট্যাটিস্টিক্সটা বা পরিসংখ্যানটা কিন্তু খুব একটা সুখকর না। যদিও কিরগিজস্তানের এই টিমটা অনূর্ধ্ব 23 দল এবং এখানে দুজন খেলোয়াড় রয়েছেন যারা জাতীয় দলে খেলেছেন, তবে তারাও কিন্তু নবীনতম সদস্য, সুতরাং দলটাকে খুব শক্তিশালী বলা যাবে না। বাংলাদেশের সুযোগ আছে যে এই ম্যাচটা জয় দিয়ে টুর্নামেন্টটা খুব ভালোভাবে শুরু করা। বাংলাদেশের ফরমেশন বা কম্বিনেশন নিয়ে একটু কথা বলতে চাই। আসলে বেশ কিছু নতুন খেলোয়াড় আছে বাংলাদেশ দলে এবং তাদেরকে কিন্তু কোচ জেমিডে বারবারই বলছেন যে তাদেরকে তিনি দেখতে চান, পরখ করতে চান। সুতরাং আজকের ম্যাচে 2 থেকে 3টি নতুন মুখ আমরা দেখতে পারি এমনটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাচ আসলে তখনই বোঝা যাবে যে আসলে কারা কারা একাদশে থাকছেন। অধিনায়ক জামাল ভুঁইয়া থাকছেন না, এটা জেমিডে জানিয়ে দিয়েছেন, কেননা তিনি আসলে ভ্রমণ ক্লান্তি এবং অনেকদিন ধরে দলের সাথে না থাকা, সেই কারণে কিন্তু একটা কারণ। পরের ম্যাচে হয়তো থাকবেন। একাদশে যে কথা বলছিলাম, 4 জন ডিফেন্ডার থাকবেন, বিশ্বনাথ থাকবেন। আমরা দেখতে পারি হাবিব ম্যাচের আগে দর্শকদের উৎসাহ দেখতে বলতে পারি, যদিও প্রথম ম্যাচে নেপাল নেই, স্বাগতিক দেশ নেই, এই কারণে কিন্তু আসলে সেইভাবে দর্শকদের উৎসাহটা চোখে পড়ছে না। এখানে টিকিট কাউন্টার আমরা দেখেছি অল্প কিছু টিকিট বিক্রি হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও 12,000-এরও বেশি টিকিট অ্যালোকেশন করা হয়েছে। তবে যেহেতু প্রথম ম্যাচে নেপাল নেই, সেহেতু স্বাগতিক মানুষদের অর্থাৎ এখানকার মানুষদের আসলে অতটা আগ্রহ হবে না। বাংলাদেশি কিছু দর্শক আমরা আশা করছি যে ম্যাচের আগে চলে আসবে, যেহেতু এখনও ম্যাচ শেষ থেকে বেশ কিছু সময় রয়েছে। তবে বাংলাদেশ এই ম্যাচটা জয় পেলে কিন্তু অবশ্যই টুর্নামেন্ট একটা ভালো শুরু করতে পারবে এবং সেই প্রত্যাশাই আসলে সবার রয়েছে। তো নেপালের কাঠমান্ডু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কমান্ডার ক্রস পুরস্কারের ভূষিত হলেন রবার্ট লেভানডস্কি। অনবদ্য পারফরমেন্সে পোল্যান্ডের প্রেসিডেন্টের সাথে এই সম্মাননা পেয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা। 2019-20 মৌসুমে দুর্দান্ত ছিলেন লেভানডস্কি। বায়ার্নের হয়ে একের পর এক শিরোপা জিতেছেন। অনবদ্য পারফরমেন্সে নিজের ক্যারিয়ারকেও করেছেন সমৃদ্ধ। বুন্দেসলিগা, ডিএফবি পোকালের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন নাম্বার 9। আর সবগুলো টুর্নামেন্টেরই সর্বোচ্চ গোলদাতা ছিলেন লেভানডস্কি। ইউরো 2020 বাছাই পর্বে উজ্জ্বল ছিলেন তিনি। ব্যক্তিগতভাবে ফিফা বর্ষসেরা গ্লোব সকার অ্যাওয়ার্ড ও ইউএফার বর্ষসেরা ফুটবলারও হন এই পোলিশ সুপারস্টার। I nie chcę tak naprawdę spocząć na laurach. সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন শেষ করবো এবার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড, ফায়ারিং স্কোয়াডে কার্যকরের নির্দেশ। জাতীয় স্মৃতিসৌধ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভুটানের প্রধানমন্ত্রী শ্রদ্ধা, শেখ হাসিনার সঙ্গে বৈঠককাল, সই হতে পারে 2টি সমঝোতা স্মারক। সাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা মামলার প্রধান আসামি স্বাধীন 5 দিনের রিমান্ডে, 29 জনের 2 দিনের রিমান্ড। 3 সপ্তাহের ব্যবধানে হাসপাতালে দ্বিগুণ করোনার রোগী, গুটিয়ে ফেলা ইউনিট ফের চালুর উদ্যোগ, সারা দেশে প্রস্তুতি। ফিল্ডিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চে ভরাডুবি বাংলাদেশের, দ্বিতীয় ওয়ানডেতেও হারালো সিরিজ। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত দেখতে।